আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নিশা মুনতাসির। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। বিএনপিকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না বললেন মির্জা ফখরুল। জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংসের চক্রান্ত চলছে মন্তব্য। জরুরি অবস্থা জারিতে সংবিধান সংশোধনেও একমত রাজনৈতিক দলগুলো। 31 জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ তৈরির প্রত্যাশা ঐকমত্য কমিশনের। সবুজের সাজাই বাংলাদেশ স্লোগানে দিনাজপুরে প্রকৃতি ও জীবন ক্লাবে বৃক্ষরোপণ। সময়োপযোগী কর্মসূচির প্রশংসায় বিশিষ্টজনেরা। এবং দ্বিতীয় টি-20তে শ্রীলঙ্কাকে 83 রানে হারিয়ে সিরিজের সমতায় বাংলাদেশ। লিটনের ঝড়ো ব্যাটিংয়ের পর টাইগারদের নিয়ন্ত্রিত বোলিং। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংসের জন্য সুপরিকল্পিত চক্রান্ত চলছে। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়ানো দল বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না। বিএনপি ও তারেক রহমানকে হেয় করার জন্য সাইবার অ্যাটাকও করা হচ্ছে অভিযোগ করে সাইবার যুদ্ধের জন্য সবাইকে প্রস্তুতি নেওয়ার কথা বলেন বিএনপি মহাসচিব। রাহুল রায়ের রিপোর্ট। তারেক রহমান দ্য হোপ অব বাংলাদেশ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে লেখা এই বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান ছিল রাজধানীর একটি হোটেলে। বইয়ের লেখক সহ রাজনীতিবিদ ও বুদ্ধিজীবীরা অংশ নেন অনুষ্ঠানে। বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্ব গুণের প্রশংসা করে বিএনপির বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে বলে অভিযোগ করেন দলের মহাসচিব। যে এখন একটা কিন্তু মারাত্মক রকমের একটা বড় রকমের আক্রমণের শিকার আমরা হয়েছি। সাইবার অ্যাটাক হয়েছে আমাদের উপরে। আজকে যে প্রচার হচ্ছে, অপপ্রচার হচ্ছে, এর পেছনে কিন্তু একেবারে সুনির্দিষ্ট চক্রান্ত হয়েছে। সেই চক্রান্ত নিয়ে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করে দেওয়া। সেই সব চক্রান্তটা হচ্ছে যে নেতা যিনি উঠে আসছেন, যার একটা সম্ভাবনা দেখা দিয়েছে, সে তারেক রহমান সাহেবকে নিশ্চিহ্ন করা। বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করে লাভ হবে না বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব। লোভ, লালসা, এ সমস্ত ঊর্ধ্বে উঠে আমাদের বিএনপি নেতারা কিন্তু একজোট হয়ে গেছে। কারাগারে গেছেন, কারাগারে পর্যন্ত লোক পাঠানো হয়েছে, চলে আসো, তোমাকে এত টাকা দেওয়া হবে, এই করা হবে, ওই করা হবে। যায়নি কেউ, একমাত্র সাজানো বাদ দিয়ে বসবে। বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যায়। বিএনপি প্রমাণ করেছে, প্রতিবার প্রমাণ করেছে যে বিএনপি সেই ধ্বংসস্তূপ থেকে জেগে উঠতে জানে। মির্জা ফখরুল বলেছেন, তারেক রহমানই নিঃসন্দেহে বাংলাদেশের আশা। তারেক রহমান সাহেবের নিজস্ব গুণ আছে, যে গুণগুলোর জন্য তিনি আজকে এই পর্যন্ত এসেছেন। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। জরুরি অবস্থা জারির ক্ষেত্রে সংবিধান সংশোধনে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আলোচনার 12তম দিনে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতিকে বেছে নিতে একমত দলগুলো। ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াদ জানান, 31 জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ তৈরির প্রত্যাশা করছে কমিশন। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। 2 দিন বিরতির পর জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠক। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকে জরুরি অবস্থা জারির ক্ষেত্রে সংবিধান সংশোধন করে অভ্যন্তরীণ গোলযোগ শব্দের পরিবর্তে রাষ্ট্রীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব, রাষ্ট্রীয় অখণ্ডতার প্রতি হুমকি প্রতিস্থাপনের পক্ষে একমত রাজনৈতিক দলগুলো। রাজনৈতিক বিবেচনায় যাতে জরুরি আইনটাকে ব্যবহার না করা হয় সেটা কিন্তু নিশ্চিত করা হচ্ছে। বলেছি প্রধান বিরোধী দলের যিনি থাকবেন তিনি এই বৈঠকে উপস্থিত হতে পারেন এবং তার মতামত তিনি প্রদান করতে পারেন। এছাড়া জরুরি অবস্থা ঘোষণা সম্পর্কিত মন্ত্রিসভা বৈঠকে বিরোধী দলীয় নেতা অথবা তার অনুপস্থিতিতে বিরোধী দলীয় উপনেতাকে অন্তর্ভুক্ত করতেও সম্মত দলগুলো। জরুরি আইন চলাকালীন সময়ে সেই সমস্ত অভিযুক্তরা যদি জরুরি আইনের সুযোগটা নিয়ে, রাইট টু লাইফের সুযোগটা নিয়ে যদি সুযোগটা নিতে না পারে, সেই জন্য আমি উপস্থাপন করেছিলাম যে এটা রেস্ট্রিক্ট করা দরকার,
যাদের বিরুদ্ধে 47 ক অ্যাপ্লিকেবল হবে আর কি, মানে যুদ্ধ অপরাধ, মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যার জন্য যারা অভিযুক্ত হবে তাদের ক্ষেত্রে। তো এইখানে রাইট টু লাইফ এটা অবশ্যই প্রোটেক্টেড থাকতে হবে, সেটা আমরা সবাই ঐক্যমত্য পোষণ করেছি। প্রধান বিচারপতি হিসেবে জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগ দিতে সম্মত দলগুলো, তবে জামাতে ইসলামী বলছে এজন্য সংবিধান সংশোধন করতে হবে। একটি দল যদি চায় ক্ষমতাসীন, তাহলে এটা পরিষ্কার করা হয়েছে যে এটা সংবিধান পরিবর্তন লাগবে এবং সেটা 4 নম্বর ক্লজ হিসাবে সেখানে উল্লেখ করা আছে। 31 জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ তৈরির প্রত্যাশার কথা জানায় কমিশন। জাতীয় সনদে উপনীত হতে হবে, সেটার লক্ষ্য আমাদের 30 জুলাইয়ের মধ্যে যে কোনো প্রক্রিয়ায় বড়জোর আমরা 31 তারিখ পর্যন্ত যেতে পারি। এদিনের আলোচনায় কেয়ারটেকার সরকারের প্রধান কে হবেন তা নিয়ে নতুন প্রস্তাব দেয় জামাতে ইসলামী। আগামী বৈঠকে ওই বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা সাম্য হত্যায় সরাসরি জড়িত থাকার কথা জানিয়ে দুজন আদালতে স্বীকারোক্তি দেওয়ার পর অভিযোগপত্র তৈরির কাজ করেছে ডিবি। গোয়েন্দারা জানিয়েছেন এতে অভিযুক্ত করা হচ্ছে মাদক ব্যবসায়ী কবুতর রাব্বি সহ 8 জনকে। আলামত হিসেবে উল্লেখ করা হচ্ছে ড্রেজার গান ও সুইচ গিয়ার সহ হত্যায় ব্যবহৃত অস্ত্রশস্ত্রের কথা। চলতি মাসেই আদালতে চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছে ডিবি। এনামুল কবির রূপমের রিপোর্ট। 13ই মে রাতে সোহরাওয়ার্দী উদ্যানে সন্ত্রাসীদের হাতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্র জাতীয়তাবাদী ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য। ওই ঘটনায় 8 জনকে আটক করে ডিবি। তাদের মধ্যে মাদক ব্যবসায়ী কবুতর রাব্বি ও রিপন দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে নাহিদ হাসান পাপেল, সোহাগ ইসলাম, হৃদয় ইসলাম, মেহেদি হাসান ও রবিন নামে আরও 5 জনকে। ফোন করে সোহরাওয়ার্দী উদ্যানে ডেকে নেওয়া হয়েছিল সাম্যকে। মামলার বাদী শরীফুল ইসলাম এমন তথ্য জানালেও গোয়েন্দারা বলছেন তারা এর সত্যতা পাননি। পরিকল্পনা মাফিক হত্যা হলে সেটা আমরা তদন্তে পেতাম, কিন্তু বিভিন্ন সাক্ষ্য প্রমাণে, খুনিদের সাক্ষ্য প্রমাণে যা আমরা পেয়েছি তাতে পরিকল্পিত হত্যাকাণ্ড আমাদের কাছে মনে হয়নি। ঘটনার সময় উপস্থিত থাকা বায়োজিৎ ও বাপ্পি নামে 2 জনকে খুঁজছে পুলিশ। জবানবন্দি এবং অন্যান্য বিষয়গুলো আমরা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে কাজ আমরা গুছিয়ে এনেছি। আশা করি খুব অল্প সময়ে আমরা এই প্রতিবেদন দাখিল করতে পারব। সাম্য হত্যা ঘটনা তদন্তে কমিটি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নবীন বরণে সংঘর্ষের ঘটনার সঙ্গে সাম্য হত্যার কোনো সম্পৃক্ততা নেই বলে নিশ্চিত করেছে ওই তদন্ত কমিটি। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। পরিবেশগত সংকট মোকাবেলায় দেশে সবুজ বেষ্টনী গড়ার অংশ হিসেবে সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে দিনাজপুরে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। বিরল উপজেলার দামাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সময়োপযোগী কর্মসূচির প্রশংসা করেন বিশিষ্টজনেরা। দিনাজপুর থেকে শাহ আলম শাহীর তথ্য, ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। জলবায়ুর বিরূপ প্রভাবে বন্যাসহ নানা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দেশের পরিবেশ প্রতিবেশ ব্যবস্থা হুমকিতে পুরো জীববৈচিত্র্য। মলিনতা কাটিয়ে প্রকৃতিকে সবুজের সমারোহে সাজাতে দিনাজপুরে বৃক্ষরোপণ করছে প্রকৃতি ও জীবন ক্লাব। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে দিনাজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। আমরা বাংলাদেশটাকে যত বেশি গাছে গাছে ছেয়ে ফেলব, তত বাংলাদেশের উষ্ণতা কমবে, জলবায়ুর প্রভাবের মোকাবেলাতে আমরা একটা ভালো অবস্থানে যাব এবং ধুলো, বালি, কণা যা এই গাছ শোষণ করে নিচ্ছে তার থেকেও কিন্তু আমরা এই পরিবেশ প্রকৃতিকে ভালো রাখার একটা প্রচেষ্টা হবে। এই যে বৃক্ষরোপণ করছি, এই বৃক্ষকে কিন্তু শুধু লাগালেই হবে না, এ রোপণের পরে একে কিন্তু পরিচর্যা করতে হবে। শুধু বাংলাদেশের একটি অঞ্চল নয়, সারা বাংলাদেশেই কিন্তু আমাদের বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যেতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেতনতা সৃষ্টিতে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা
বিতরণ করা হয়। এই গাছ আমরা থাকবো না, ভবিষ্যৎ গাছ থেকে যাবে। মানুষের জীবনের অপরিহার্য হচ্ছে অক্সিজেন। অক্সিজেন চাইতে গেলে গাছের প্রয়োজন। তাই এই ক্লাবকে আমাদের এলাকার সকলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। নতুন প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম, ছোট বাচ্চাগুলো, এদের মাধ্যমে আমরা দেশীয় যে গাছগুলো সেগুলো আমরা ফিরিয়ে আনবো। চ্যানেলকে অত্যন্ত ধন্যবাদ। জলবায়ুর অভিঘাত মোকাবেলা ও অভিযোজন নিশ্চিতে প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন কর্মসূচির প্রশংসায় বিশিষ্টজনেরা। আমরা দিনাজপুরবাসী গর্ব করি যে না, চ্যানেল আই দিনাজপুর চারা গাছ লাগানোর একটা উৎসবে পরিণত করেছে বাচ্চাদের দিয়ে। আমরা চাই দিনাজপুরবাসী সবুজায়িত হবে দিনাজপুরবাসী। প্রতি বছর এই বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। এই প্রকৃতি ক্লাবের পক্ষ থেকে এই বিদ্যালয়ের বৃক্ষরোপণের জন্য এই ক্লাবকে ধন্যবাদ। বৃক্ষরোপণকে আন্দোলনে পরিণত করতে শিক্ষার্থী এবং তরুণ প্রজন্মকে সবুজায়নে যুক্ত হওয়ার আহ্বান পরিবেশবাদীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবার বাংলাদেশ শ্রীলঙ্কা টি-20 সিরিজ। শ্রীলঙ্কার সঙ্গে টি-20 সিরিজে সমতা আনল বাংলাদেশ। দ্বিতীয় টি-20তে হোস্ট শ্রীলঙ্কাকে 83 রানে হারিয়েছে টিম টাইগার্স। প্রথমে ব্যাট করতে নেমে 7 উইকেটে 177 রান করে বাংলাদেশ। জবাবে 94 রানে থামে স্বাগতিকদের ইনিংস। টি-20তে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে জয় এটি। তানভীর আহমেদের রিপোর্ট। বাংলাদেশের জন্য সিরিজ বাঁচানোর ম্যাচ। ব্যাটে বলে আধিপত্য দেখিয়ে শ্রীলঙ্কার মাটিতে প্রথম টি-20 সিরিজ জয়ের সুযোগ টাইগারদের সামনে। বাংলাদেশ এই ফরম্যাটে ম্যাচ জিতল 6 ম্যাচ পর। টস হেরে ব্যাট করতে নেমে 78 রানে 4 উইকেট হারিয়ে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। এরপর লিটন ও শামীম পাটোয়ারির ব্যাটে শুরুর চাপ সামলে ওঠে বাংলাদেশ। দুইবার লাইফ পেয়ে 13 ম্যাচ পর 50 তুলে নেন ক্যাপ্টেন লিটন। খরা কাটানোর ম্যাচে টি-20 ক্যারিয়ারের 12তম 50 তুলে 50 বলে 76 রান করে আউট হন ক্যাপ্টেন। অল্পের জন্য 50 মিস করেন শামীম। তার 5-4 ও 2টি ছক্কায় 48 রানের ইনিংসে লড়াই করার মতো টিম টোটাল পায় বাংলাদেশ। ব্যাট করতে নামা শ্রীলঙ্কার 30 রানে 4 উইকেট তুলে নেন বাংলাদেশের পেসাররা। আগের ম্যাচের নায়ক কুশাল মেন্ডিস রান আউট হন 8 রানে। পাথুম নিশাঙ্কা ও দানুশ সানাকা শ্রীলঙ্কাকে আশা দেখান। 1 ওভারে 2 উইকেট নিয়ে ওই আশাও শেষ করে দেন রিশাদ। ওপেনার নিশাঙ্কা 32 আর সানাকা 20 রান করে আউট হন। এরপর বাংলাদেশের বোলারদের সামনে আর কেউ দাঁড়াতে পারেনি। 18 রান খরচায় রিশাদ নিয়েছেন 3 উইকেট। তানভীর আহমেদ, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। দর্শক, সংবাদের এই পর্যায়ে নিয়ে নিচ্ছে একটি বিরতি। আর বিরতির পর সঙ্গে যা থাকছে। পাহাড়ি অঞ্চলের জনপ্রিয় জায়ান্ট কিউ ও MD2 জাতের আনারস চাষ করে সফল হয়েছেন যশোরের এক কৃষি উদ্যোক্তা। সাফল্য দেখে জেলার অন্য এলাকার চাষিরাও আগ্রহী হচ্ছেন। কৃষি বিভাগ বলছে, উন্নত জাতের এই আনারস চাষ সম্প্রসারণ হলে দক্ষিণের কৃষি অর্থনীতির চাকা দ্রুত বদলে যাবে। যশোর প্রতিনিধি আকরামুজ্জামানের রিপোর্ট। যশোর সদরের ফতেপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের আদর্শ কৃষক বদিউর রহমান সম্প্রতি তার বাড়ির আঙ্গিনায় 6 শতক জমিতে পাহাড়ি অঞ্চলের আনারস, জায়ান্ট কিউ ও MD2 চাষ করে সফল হয়েছেন তিনি। অন্যান্য আনারসের থেকে আমার এই আনারসের চাহিদাটাও আরো অনেক বেশি এবং এই কাঁচাটাও এত পরিমাণ মিষ্টি আর সুস্বাদু যা আমরা নিজেরাও কল্পনা করতে পারিনি যে আমাদের আনারসটা এত সুস্বাদু হবে। আনারস বাগান দেখতে প্রতিদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসছেন কৃষি উদ্যোক্তারা। মধুপুরের যে আনারস খেয়েছি তার থেকে ভালো, আর মূলত আনারসের সাইজটা ভালো, বেশি অতিরিক্ত মিষ্টি। এই আনারস চাষকে দক্ষিণের কৃষি অর্থনীতির জন্য সম্ভাবনাময় মনে করছে কৃষি বিভাগ। যশোরের মাটি মধুপুর আনারস এবং MD2 আনারসের জন্য ভালো উপযোগী। আমরা MD2 আনারস চাষের জন্য কৃষকদের উৎসাহিত করছি। দক্ষিণের জেলাগুলোতে সাধারণত ক্যালেন্ডার জাতীয় আনারস চাষ হয়।
পাহাড়ি অঞ্চলের জায়ান্ট কিউ ও MD2 জাতের আনারস চাষ সম্প্রসারণ হলে এই অঞ্চলের চাষিরা আরও লাভবান হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। টানা ভারী বর্ষণে নোয়াখালীতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। পানি নিষ্কাশনের প্রধান খালে অপরিকল্পিত বাঁধ নির্মাণ, দখল, দূষণ আর নাজুক ড্রেনেজ ব্যবস্থার কারণে দীর্ঘস্থায়ী হচ্ছে জনদুর্ভোগ। এতে পরিবেশ প্রকৃতির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে জীববৈচিত্র্য। আলাউদ্দিন শিবলুর তথ্য, ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। ভারী বর্ষণে জলাবদ্ধতায় বিপর্যস্ত নোয়াখালী। তলিয়ে গেছে জেলা সদর, কবিরহাট, কোম্পানিগঞ্জ ও বেগমগঞ্জ উপজেলার গ্রামীণ সড়ক, বাড়িঘর। জেলা প্রশাসন জানিয়েছে জেলার 33টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে 10,000-এর বেশি মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে 7,000 একর জমির ফসল ও 40,000 মাছের পুকুর। বাঁধ নির্মাণ সহ ছোট বড় বিভিন্ন খাল দখল ও ময়লা আবর্জনার স্তূপের কারণে ব্যাহত হচ্ছে পানি নিষ্কাশন। আমাদের নোয়াখালী খাল লগে যে শাখাগুলো খাল আছে, বেল জাল দিয়ে বিনতি দিয়ে সবগুলো বাঁধি রাখছে, পানি ঠেক দিয়ে রাখছে, এই কারণে পানি সত্যছে না। আমাদের বাড়িঘর ডুবে যাওয়াতে চলাফেরা, খাওয়া দাওয়া কষ্ট করতেছি। চুলাই পানি, ফাঁকের ঘরে পানি, ঘরে পানি। সব এলাকাতে যেন বড় ড্রেন করা হয় আর রাস্তাঘাট যেন উন্নয়ন করা হয়। বাথরুম, ওয়াশরুম, পাকের রুম সবকিছুতে পানি আর পানি। সরকারি কোনো লোক, একটা লোক যেন। দুর্গত এলাকায় শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করেছে RAB 11। পানি নিষ্কাশন ব্যবস্থার আধুনিকায়ন সহ পরিস্থিতির উন্নয়নে সমন্বিত পদক্ষেপের আহ্বান ভুক্তভোগীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবার খেলার খবর। সাফ অনূর্ধ্ব-20 নারী ফুটবলে দুর্দান্ত ছুটছে বাংলাদেশ। শেষ মুহূর্তে তৃষ্ণা রানী সরকারের দেওয়া নাটকীয় গোলে 3-2 ব্যবধানে নেপালকে হারিয়ে বাজিমাত করেছে বাংলাদেশের মেয়েরা। বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচের 77 মিনিট পর্যন্ত অবশ্য বাংলাদেশই এগিয়ে ছিল 2-0 গোলে, কিন্তু 10 মিনিটের ব্যবধানে 2 গোল শোধ করে ম্যাচে ফেরে নেপাল। ফিফা ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ইংলিশ জায়ান্ট চেলসি। ফাইনালে ইউরোপ চ্যাম্পিয়ন ফরাসি ক্লাব PSG-কে 3-0 গোলে উড়িয়ে শিরোপা উল্লাস করে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি। প্রথমার্ধে হওয়া 3টি গোলের 2টি করে চেলসির জয়ের নায়ক কোল পালমার। আদিল বিপক্ষে 3 ম্যাচের T20 সিরিজ খেলবে বাংলাদেশ। সবগুলো ম্যাচই হবে শেরি বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। আসন্ন হোম সিরিজের জন্য টিকিট মূল্য প্রকাশ করেছেন বিসিবি। সর্বনিম্ন 300 টাকা থেকে সর্বোচ্চ 3,500 টাকায় দেখা যাবে বাংলাদেশ পাকিস্তানের T20 ম্যাচ। মূল্য তালিকায় বিসিবি জানিয়েছে ক্লাব হাউস 800, ইন্টারন্যাশনাল গ্যালারি 1,500 টাকা, শহীদ আবু সাইদ স্ট্যান্ড 400, স্টার্ন গ্যালারি 300, গ্র্যান্ড স্ট্যান্ড 2,500 ও ইন্টারন্যাশনাল লাউঞ্জের দাম থাকছে 3,500 টাকা। 20, 22 ও 24 জুলাই হবে ম্যাচ 3টি। দর্শক, সবশেষ ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিএনপিকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না বললেন মির্জা ফখরুল। জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংসের চক্রান্ত চলছে মন্তব্য। জরুরি অবস্থা জারিতে সংবিধান সংশোধনে একমত রাজনৈতিক দলগুলো। 31 জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ তৈরির প্রত্যাশা ঐকমত্য কমিশনের। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে দিনাজপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। সময়োপযোগী কর্মসূচি প্রশংসায় বিশিষ্টজনেরা। এবং দ্বিতীয় T20-তে শ্রীলঙ্কাকে 83 রানে হারিয়ে সিরিজের সমতায় বাংলাদেশ। লিটনের ঝড়ো ব্যাটিংয়ের পর টাইগারদের নিয়ন্ত্রিত বোলিং। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।